This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an education purpose only. আর এবারে চোখ রাখবো 22শে জানুয়ারি খবরে। আপনারা সবাই জানেন 22শে জানুয়ারি রাম মন্দিরের উদ্বোধন, আর রাম মন্দিরের নির্মাণ কাজ এই মুহূর্তে জোর কদমে চলছে। সেখানে গর্ভগৃহের দরজা কেমন হবে, রাম কথার মূর্তিগুলি কোথায় রয়েছে, কোথায় তৈরি হচ্ছে, অযোধ্যার এই মুহূর্তে টুকরো টুকরো ছবি, একেবারে আনাজ কানাজ থেকে তুলে আনা ছবি টিভি 9 বাংলায়। শুধুমাত্র রাম মন্দিরের মন্দির শৈলী নয়, সমগ্র ভারতের আসমুদ্র হিমাচল থেকে তুলে আনা ইতিহাস, সংস্কৃতি, শিল্পকলা সমস্ত কিছু ফুটিয়ে তোলা হয়েছে এই অযোধ্যা নগরীর বিভিন্ন রাস্তার পথে ঘাটে বাঁকে বাঁকে। আগামী দিনে এই অযোধ্যা নগরী যাতে আসমুদ্র হিমাচল ভারতের প্রতীক হিসেবে ভারতের পর্যটন মানচিত্রে উঠে আসতে পারে, কোন পাথরে তৈরি হবে রামলালার মূর্তি তা নিয়ে গবেষণা চলছিল দীর্ঘদিন ধরে। দেশের বিভিন্ন প্রান্ত থেকে, এমনকি দেশের বাইরে থেকেও পাথর এসেছে। আমার ঠিক হাতের বাঁদিকে যে তিনটি পাথর রয়েছে, এই তিনটি পাথর এসেছে রাজস্থান থেকে। এর মধ্যে একটি রয়েছে শ্বেত পাথর, বাকি পাথরগুলি অন্যান্য ধরনের। ফলত মূর্তি তৈরির উপযোগী কোনটি হবে তা নিয়ে এই মুহূর্তে যাবতীয় বিচার বিশ্লেষণ চলছে। আর ঠিক আমার হাতের সামনে দিকে যে দুটি পাথর রয়েছে, সেই দুটি পাথর এসেছে নেপাল থেকে। কিন্তু প্রাথমিক পরীক্ষা বলছে এই পাথরগুলি মূর্তি তৈরির জন্য খুব একটা উপযোগী নয়। ফলত সমস্ত পাথরের ওপরে খোদাই করে মূর্তি তৈরির উপযোগী কোন পাথর হবে তা নিয়ে প্রতি মুহূর্তে ভাবনা চিন্তা চলছে। মূল লক্ষ্য অযোধ্যা নগরীর বিভিন্ন প্রান্তে প্রান্তে ঘুরলে আদতে ভারত দর্শন সম্পূর্ণ হবে। তার কারণ, যে মন্দির শৈলী দক্ষিণ ভারতে প্রচলিত, সেই মন্দিরের অনুকরণেই একই রকম মন্দির তৈরি হচ্ছে অযোধ্যা নগরীর ঠিক এই প্রান্তে। ফলত যেখানেই পা রাখবেন ভারতের বিভিন্ন প্রান্ত আপনার চোখের সামনে ভেসে উঠবে এই অযোধ্যা নগরীতে। ऐसे भी मंदिर बनते हैं। अच्छा, कहाँ का है? क्योंकि ये स्टाइल तो नॉर्थ इंडिया में दिखता है। ये साउथ इंडियन स्टाइल। साउथ इंडिया स्टाइल कहाँ है ऐसा मंदिर? तमिलनाडु। कहाँ कौन सी जगह? ये सारा जगह तमिलनाडु में इसी तरह स्टाइल पर। शिव मूर्ति, सोमास्कंदर, नटराजर, दक्षिणामूर्ति, सीधा रामर, शिव मूर्ति। এই মুহূর্তে আমরা যে জায়গায় দাঁড়িয়ে রয়েছি, সেই জায়গা রাম মন্দিরের বিভিন্ন প্রান্তে যে মূর্তি বসবে সেই মূর্তির কার্যশালা। এখানে ছোট ছোট মূর্তির মাধ্যমে রামায়ণের বিভিন্ন অধ্যায়, বিভিন্ন গল্পের মূর্তির মাধ্যমে ফুটিয়ে তোলা হয়েছে। এখানে শিল্পীরা দিন রাত এক করে কাজ করছেন এবং সমগ্র রামায়ণ ঠিক এইভাবেই বলা হবে, ফুটিয়ে তোলা হবে রাম মন্দিরের বিভিন্ন প্রান্তে প্রস্তর শৈলীর মধ্যে দিয়ে। এই দ্বার রাম মন্দিরের মূল গর্ভগৃহের দ্বার, যা সম্পূর্ণভাবে তৈরি হয়ে গিয়েছে। এর ওপরে কপারের প্লেট বসবে এবং তার পরবর্তী ক্ষেত্রে এর ওপরে সোনার পাত বসানো হবে এবং শেষ মুহূর্তের প্রস্তুতির কাজ চলছে এই দ্বারকে রাম মন্দিরের মূল গর্ভগৃহে নিয়ে যাওয়ার জন্য। এবং আমার ঠিক হাতের ডান দিকে যে দরজা রয়েছে, এই দরজা রাম মন্দিরের গর্ভগৃহের পাশের দ্বার। এখানেও সম্পূর্ণভাবে যে শৈলী ফুটিয়ে তোলা হয়েছে তা দক্ষিণ ভারতীয় শৈলী। সমস্ত দিন রাত এক করে এই মুহূর্তে যত দ্রুত সম্ভব কাজ শেষ করতে চাইছে শ্রমিকরা। কন্যাকুমারী থেকে পারদর্শী শ্রমিক নিয়ে আসা হয়েছে, যারা এই ধরনের কাঠের কাজ, বিশেষত মন্দির শৈলীতে অভ্যস্ত। कॉपर प्लेट पूरा बंद करके उसको ऊपर गोल्ड बनाने के लिए अभी सब तैयार है। अभी फिटिंग करने के लिए लेके जाना अंदर। और राम मंदिर का गोल्ड का प्लेट है, गोल्ड का प्लेट नहीं, कॉपर प्लेट के ऊपर गोल्ड आ रहा। यह दो इंडियन नेशनल बैठ का वो फीका का, वो इसलिए उसका दरवाजा पूरा बना के रखा।
অযোধ্যা থেকে ক্যামেরায় সিপিএস নাথের সঙ্গে জ্যোতির্ময় কর্মকার, টিভি 9 বাংলা। ব্যারাকপুরে তৃণমূলের অবস্থা এবার কি শ্যাম রাখি নাকি অর্জুন রাখির মতো? কিন্তু কেন বলা হচ্ছে, কারণ এবার তো সাংসদ অর্জুন সিং এর বিরুদ্ধে কার্যত হাটে একেবারে হাড়ি ভাঙাড়ি হুঁশিয়ারি দিয়ে রেখেছেন বিধায়ক সোমনাথ শ্যাম। হলুদ ফাইল খুলে বুঝে নেওয়ার ইঙ্গিত দিয়েছে তৃণমূল বিধায়ক। ব্যারাকপুরের সাংসদ অর্জুন সিংও তিনি কিন্তু কমও যান না। তিনি অবশ্য মুখে বলছেন না, দলের নির্দেশে কিছু বলবেন না, কিন্তু মনে মনে যেন বিরাট বিস্ফোরণ ঘটনার জন্য তৈরি রয়েছেন। হলুদ ফাইলে সেই প্রমাণও বার করেছি 40/2022 এর কোন তথ্য আমার কাছে আছে, পুলিশ কমিশনারকে দেব, আমার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে দেব। লোকসভা ভোটের আগে তৃণমূলে কোন্দল থামা দূরের কথা, অর্জুন বনাম সোমনাথ সংঘাত আরও তীব্র হল। নেতা খুনে ব্যারাকপুরের সাংসদের নাম না নিয়ে হলুদ ফাইল খোলার হুঁশিয়ারি দিলেন জগদ্দলের তৃণমূল বিধায়ক সোমনাথ শ্যাম। সবটাই পুলিশ ও দলনেত্রীকেও জানানোর হুমকি দিয়ে রেখেছেন তৃণমূল বিধায়ক। হলুদ ফাইলে বিভিন্ন এই ধরনের খুন যেগুলো বিগত দিনে হয়েছে 2019 এবং 2019ই শুধু নয়, বিকাশ বোসের মার্ডারের পর থেকে যত খুন হয়েছে সেই একটা খুনের আমি কাগজ জোগাড় করছি। 2019 লোকসভা ভোটের মুখে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেন অর্জুন সিং। পদ্মফুলের প্রতীকে ব্যারাকপুর থেকে সাংসদ হন, কিন্তু অর্জুন জেতার পর থেকে ব্যারাকপুর কমিশনারেট এলাকায় গুলি, বোমা, বাড়ি ভাঙচুরের ঘটনা নিয়মিত হয়ে পড়ে। সেই অশান্তিতে অর্জুনকে কাঠগড়ায় তুলে ছত্রে ছত্রে বিঁধেছেন সোমনাথ। মমতা বন্দ্যোপাধ্যায় ছবি নিয়ে বলছে আমি তৃণমূল কংগ্রেসের একনিষ্ঠ কর্মী, তাহলে ভাই সেই দিনকে তুমি একনিষ্ঠ কর্মী থাকলে তৃণমূল কংগ্রেসকেই কেন হত্যা করছিলে, তৃণমূল কংগ্রেসের বাড়ি ঘর কেন ভাঙছিলে? আজকে তুমি আবার সাদা পোশাক পরে চলে এসেছো। সাংসদ বিধায়কের সংঘাত মেটাতে শনিবার নৈহাটি যান সুব্রত বক্সী। দুপক্ষকে নিয়ে বৈঠক করার কথা ছিল তৃণমূলের রাজ্য সভাপতির। বৈঠকে যোগ দিতে আসেন অর্জুন সিং, কিন্তু সোমনাথের জন্য অপেক্ষা করার পরেও না আসায় কলকাতায় ফিরে আসেন সুব্রত বক্সী। প্রশ্ন ওঠে, তবে কি দলের রাজ্য সভাপতির ডাকও উপেক্ষা করলেন জগদ্দলের তৃণমূলের বিধায়ক? যদিও সোমনাথের দাবি, বৈঠকের কথা তিনি জানতেন না। আমার কাছে এই বৈঠকের কোনো খবর ছিল না। আমার মনে হয় এটা ভুল খবর যে উনি আমার অপেক্ষা করেছেন। আমার কাছে এরকম কোনো নির্দেশ ছিল না। আমি দলের অনুগামী। দেখুন, আমি দলের শ্রমিক, আমাকে যেদিন থেকে দল বারণ করেছে এই ইস্যুতে কে কি বলছে আমার কাছে কিচ্ছু যায় আসে না। দলের সৈনিক হিসাবে আমি কোনো এদের প্রশ্নের উত্তর দেব। এক সময়ের গুরু অর্জুনের সঙ্গে এখন কার্যত সাপে নেউলে সম্পর্ক সোমনাথের। ধারাবাহিক সংঘাতের আবহে কোন্দল থামা দূরের কথা, ফের অর্জুনকে বাণ ছুড়লেন সোমনাথ। এবার সামনে আনলেন হলুদ ফাইলের কথা। তাতে কি আছে জল্পনা তুঙ্গে? অনন্ত চট্টোপাধ্যায়ের রিপোর্ট, টিভি 9 বাংলা। আর এবার তো মমতার সঙ্গে রামকৃষ্ণের তুলনা করলেন কুণাল ঘোষ। অভিষেককে স্বামী বিবেকানন্দের সঙ্গে তুলনা করেছেন তৃণমূলের রাজ্যের সাধারণ সম্পাদক। রামকৃষ্ণের বাণী অভিষেকের মুখ থেকে শুনতে চান মানুষ। তৃণমূলে নবীন প্রবীণ বিতর্কের মধ্যে ইঙ্গিতপূর্ণ মন্তব্য কুণালের। এর আগে চৈতন্যদেবের সঙ্গে মমতা তুলনা করেছিলেন ব্রাত্য বসু। মমতা বন্দ্যোপাধ্যায় হচ্ছেন শ্রীরামকৃষ্ণ, আর অভিষেক বন্দ্যোপাধ্যায় হচ্ছেন স্বামী বিবেকানন্দ। শ্রীরামকৃষ্ণের অনেক ভক্ত থাকতে পারেন, কিন্তু শ্রীরামকৃষ্ণের প্রচার, শ্রীরামকৃষ্ণের সংস্কৃতি, শ্রীরামকৃষ্ণের বিশ্বাস, সেটা কিন্তু মানুষ বিবেকানন্দের মুখ থেকেই শুনতে চান। মমতা বন্দ্যোপাধ্যায়ের যে আন্দোলন, মমতা বন্দ্যোপাধ্যায়ের ত্যাগ, মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন, মমতা বন্দ্যোপাধ্যায়ের মতাদর্শ, বিশ্বাস, সেটা মানুষ অভিষেকের মধ্যে দিয়েই তারপর দেখতে চাইছে। ফলে মাথার উপর মমতা বন্দ্যোপাধ্যায়, তারপর অভিষেক বন্দ্যোপাধ্যায়, গোটা দল সৈনিকরা রয়েছেন, লড়াই হবে। আমরা অনেকদিন ধরে শুনছি, কেউ মমতা, কেউ সারদা, কেউ রামকৃষ্ণ, কেউ চৈতন্য, কেউ ক্ষুদিরাম। কবে মোহাম্মদ বিন কাসিম, মোহাম্মদ বিন তুগলকের সঙ্গে তুলনা হবে সেটা আমরা দেখছি। আসল তুলনাটা তো কেউ করছে না। পরে খবর দেব, রাজ্য সরকারের সব অনুষ্ঠানের শুরুতে এবার থেকে দাঁড়িয়ে গাইতে হবে রাজ্য সঙ্গীত। গাইতে হবে রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা গান বাংলার মাটি বাংলার জল। মুখ্য সচিবের জারি করা নির্দেশিকা ঘিরে বিতর্ক শুরু হয়েছে। 1 মিনিট 59 সেকেন্ড ধরে গাইতে হবে রাজ্য সঙ্গীত। অনুষ্ঠানের শেষে হবে জাতীয় সঙ্গীত। রাজ্যের এই নির্দেশিকা নিয়ে প্রশ্ন তুলেছে বিরোধীরা। পয়লা বৈশাখকে রাজ্য দিবস হিসেবে ঘোষণা করা হয়েছে। প্রতি বছর সম্মানের সঙ্গে রাজ্য দিবস পালনের কথাও বলা হয়েছে। রাজ্য সঙ্গীত করব বলে রবীন্দ্রনাথে কলম চালিয়ে
মমতা ব্যানার্জি নিজের মতন করে বাংলা এবং বাঙালিকে উল্টে পাল্টে দিয়ে যখন ধরা পড়ে গেছেন লোকের কাছে, ব্যাপক প্রতিরোধের মুখে এখন তাকে সরতে হলো। এখন রবীন্দ্রনাথকে আর কাটতে পারলেন না শেষমেশ, এবং কি ঘোষণা দিলেন যে সেদিন সবাইকে দাঁড়িয়ে থাকতে হবে। আরে জাতীয় সঙ্গীতের গানের সময় যিনি নিজে নাড়াচাড়া করেন, একবার না একাধিকবার ভিডিওতে দেখা গেছে, তিনি হঠাৎ জ্ঞান বিতরণ করছেন, যেন একটা নতুন কিছু শেখাচ্ছেন, নতুন কিছু করছেন, নতুন কিছু সৃষ্টি করছেন। বাংলাকে ধ্বংস করেছেন, তো সেই কারণে আমি নতুন করছি ভাব দেখাচ্ছেন। এর কোনো যুক্তি আছে বলে আমার মনে হয় না। বাংলার মাটি, বাংলার জল রবীন্দ্রনাথ ঠাকুর লিখেছিলেন, সেই গানটি রাজ্য সঙ্গীত হিসেবে নেওয়া হয়েছে। যেটা রবীন্দ্রনাথ ঠাকুর লিখে গেছেন সেই গানটি তো রাজ্য সরকার বিজ্ঞপ্তি প্রকাশ করে জানিয়ে দিয়েছেন। ফলে এখানে নতুন করে আর কোনো অপরিবর্তনের তো কোনো কথা আসছে না। যে গানটি রবীন্দ্রনাথ ঠাকুর লিখেছিলেন হুবহু সেই গান, সেই শব্দ, সেই বানানবিধি মেনটেন করেই বিজ্ঞপ্তিতে গেছে। তারপরে পতাকা চাইবেন, আগে তো আলাদা পার্লামেন্ট চেয়েছেন। তো আমাদের সংবিধানে কি ব্যবস্থা আছে নাকি কোথাও আলাদা কিছু করতে হবে? ভারত একটা দেশ, তার জাতীয় সঙ্গীত, তার পতাকা সব আছে। কাশ্মীরে একদিন আলাদা ছিল বলে সেখানে শ্যামাপ্রসাদকে বলিদান দিতে হয়েছে ভারতকে নিয়ে আসতে, এক বিধান এক নিশান এক প্রধান করার জন্য। মমতা ব্যানার্জি বাংলাকে কাশ্মীরের মতো বানাতে চাইছেন, আর সেই জন্য এখানেই যত উৎপাত, যত উগ্রপন্থী, যত বিচ্ছিন্নতাবাদী এখানে এসে আড্ডা করে, অন্য কোথাও যেতে পারে না। কারণ এখানকার মানসিকতাটা এরকম তৈরি হয়ে গেছে, মমতা ব্যানার্জি সেটাকে বাড়াচ্ছেন। পরে খবর, বর্ষবরণের রাতে ব্যাপক পুলিশি ধরপাকড়, আটক করা হয়েছে 297 জনকে। ধৃতদের বিরুদ্ধে ট্রাফিক আইন ভঙ্গের অভিযোগ রয়েছে, বিনা হেলমেটে বাইক চালানোর অভিযোগ রয়েছে। একই বাইকে 3 আরোহীকে নিয়ে সওয়ারিরও অভিযোগ। মদ্যপ অবস্থায় বিপজ্জনকভাবে গাড়ি চালানো সহ একাধিক কারণে 297 জনকে ধরপাকড়। আর এরপরে ঠিক কী খবর, প্রথমে একটু বিগ ওয়ালের মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরি। এরপরে আমরা যে খবরে চোখ রাখছি, বছরের শুরুতে আমরা দেখলাম পার্ক সার্কাস 4 নম্বর ব্রিজে দুর্ঘটনা, মানে আবারও দুর্ঘটনা, আর তার জেরে যানজট। বেপরোয়া লরি ধাক্কা মারে সেতুর ডিভাইডারে, যার জেরে ব্যাপক যানজট দেখতে পেয়েছি আমরা 4 নম্বর ব্রিজে। বছরের শুরুতেই বেপরোয়া লরি সোজাসুরি ধাক্কা মারে সেতুর ডিভাইডারে। এই সেই ছবি দেখুন, দুমড়ে মুচড়ে গেছে লরির সামনের অংশটি পুরোপুরি। আরও একটি দুর্ঘটনার খবর এসে পৌঁছেছে গতকাল রাতের। এই আশঙ্কাজনক অবস্থাতে বেসরকারি হাসপাতালে ভর্তি রয়েছেন 2 জন। 2 মোটরবাহীকে সওয়ারি ছিলেন এই 2 জন। কসবায়, সেখানে রাসবিহারী কানেক্টর, সেখানে রাত 1টা নাগাদ দুর্ঘটনা ঘটে। বাইকটি বেপরোয়াভাবে সিগন্যাল অমান্য করে এগিয়ে যাচ্ছিল, সে সময় উল্টো দিক থেকে একটি ফোর্ড গাড়ি আসে ধাক্কা মারে বাইকে। বাইকে ধাক্কা মারার পর ফুটপাতে উঠে যায়, যেখানে সিগন্যালের বাতিস্তম্ভেও ধাক্কা মারে এবং তাতে বাতিস্তম্ভ উপড়ে যায়। অন্যদিকে মোটরবাইক পার্কিংকে কেন্দ্র করে আবার 2 পাড়ার মধ্যে সংঘর্ষ। বর্ষবরণের রাতে তুমুল অশান্তি হলো বাগুইহাটি থানার দশদ্রোণ এলাকায়। সংঘর্ষে গুরুতর জখম 2 যুবক, তাদের বেসরকারি হাসপাতালে ভর্তি করানো হয়েছে। আসি খড়গপুরের খবরে। খড়গপুর পুর এলাকাতে সাফাই কর বসানো নিয়ে আবার তৃণমূলের কোন্দল। তৃণমূল কাউন্সিলর এবং তৃণমূল পুর প্রধানের দ্বন্দ্ব। বাড়ি, রাস্তার ধারে দোকান, হোটেল, রেস্তোরাঁ থেকে নেওয়া হবে আবর্জনা সাফাই করা, এবং সেই তালিকা একটু তৈরি হয়েছে, যে তালিকা ভাইরাল হওয়ার পর থেকে শুরু হয়ে গিয়েছে বিতর্ক। সাফাই কর বসানোর বিরোধিতা করেছেন তৃণমূল কাউন্সিলরদের একাংশ, সাফাই করের বিরোধিতা করেছেন পুরো এলাকার বাসিন্দা থেকে ব্যবসায়ীরা। আলোচনা হয়েছে, কোনো সিদ্ধান্ত হয়নি বলে জানিয়েছেন পুর প্রধান। কর বসানোর বিরোধিতাতে আন্দোলনে নামার হুঁশিয়ারি দিয়েছেন মেদিনীপুরের সাংসদ দিলীপ ঘোষ। খড়গপুর শহর ধীরে ধীরে একটা ভাঙা ধ্বংসস্তূপে পরিণত হয়ে আছে। রাস্তাঘাট সারাই হয় না, জলের ব্যবস্থা নেই, বিদ্যুতের ব্যবস্থা নেই, সাফ সাফাই হয় না, তারপর আবার ট্যাক্স লাগাচ্ছেন। কমসে কম পরিষেবা সেটা তো দিক। আর যে পার্টির হাতে এখানকার পুরসভা বোর্ড আছে, তারা তো সিদ্ধান্ত নিতে পারে না 1 বছর ধরে যে চেয়ারম্যান কী হবে। মানুষ তাদের ভোট দিয়ে জিতিয়ে দেয়, তারপরে চেয়ারম্যান দিতে পারে না, পরিষেবা দিতে পারে না। আর এই ধরনের জনবিরোধী যদি তারা সিদ্ধান্ত নেয়, সবাই বিরোধিতা করো, আমরাও তার বিরুদ্ধে আছি। 4 তারিখ আমরা বিক্ষোভ দেখাবো। ফের ভয়াল আকার নিচ্ছে কোভিড। বছরের শেষে দেশে নতুন করে কোভিড আক্রান্ত 841 জন। গত 7 মাসের নিরিখে যা সর্বাধিক। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের পরিসংখ্যান অনুযায়ী দেশে সক্রিয় কোভিড রোগীর সংখ্যা 4309 জন। গত 24 ঘন্টায় মৃত্যু হয়েছে 3 জনের, তারা কেরল, কর্ণাটক এবং বিহারের বাসিন্দা।